দেখো, গান্ধীজির ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট পার্ট যে ছিল যে মার্চের বিবরণ ছিল। কি মার্চ? যে আমাদের যে গান্ধীজি গেছিলেন ডান্ডি মার্চ, কী জন্য গেছিলেন তার কারণ হচ্ছে আইন অমান্য করতে। কিসের আইন? গান্ধীজি কিন্তু এতটা ছিলেন না যে উনি মানে যেসব আইনগুলো লজিক্যাল আইন সেইগুলো ভাঙতে বলছিলেন না। সিভিল ডিসোবেন্ট মানে তো বুঝতে হবে, ঠিক আছে? কী বুঝতে হবে? যে আমাদের যে আইনগুলো ভাঙার কথা বলেছিলেন, যে 12 মার্চ থেকে গিয়েছিলেন, 6 এপ্রিল পৌঁছেছিলেন, 5 এপ্রিল পৌঁছেছিলেন যদিও, 6 এপ্রিল গিয়ে ওখানে আইনগুলো ভেঙেছিলেন। সেটা কি হয়েছে? 24 দিনে 390 মাইল গেছিলেন, 390 কিমি, যেটা 240 কিমি মাইলস। ঠিক আছে, এটা কি হয়েছিল? এতজন গ্রেপ্তার হয়েছিল আইন ভাঙার কারণে। এবার আইনগুলো যেগুলো ছিল সেই আইনগুলো কিন্তু আনজাস্ট ছিল। আনজাস্ট বলতে মানে ঠিকঠাকভাবে ছিল না, মানে ঠিকঠাকভাবে সঠিক নিয়ম অনুসারে বানানো হয়নি, ঠিক আছে? এই কারণে কিন্তু গান্ধীজি আইনটা ভাঙার কথা বলেছিলেন। গান্ধীজি কিন্তু আইন ভাঙার পক্ষে নয়, মানে বিপক্ষে নয়। তো সেই হিসাবে তো 1930 সালে কী করলেন? 1930 সালে আইন অমান্য হলো। তো এবার আইন অমান্য হওয়ারও কিছু কারণ ছিল। কী কারণ? যে এই সময় গান্ধীজি 11টা ডিমান্ড করেছিলেন। 11টা ডিমান্ড কী? যেমন আর্মিতে কোটা কমানো, আর্মির কোটা কমানো, আর্মি ইন্ডিয়ানদের নেওয়া, কিছু যারা পলিটিক্যাল, যারা রেভলিউশনে আছে, ঠিক আছে, তাদেরকে ছেড়ে দেওয়া, প্লাস যে মানুষের উপর অত্যাচার হচ্ছে সেটাকেই কম করা, মানুষের যে ক্যাবিনেট মিনিস্ট্রিতে ভারতীয়দের মানে যে বেশি মানে প্রদান করা। তো সব কিছু কিন্তু ডিমান্ড ছিল 1930 সালে। যে কারণে গান্ধীজির 11টা ডিমান্ড করেছিল। সেই সময় গভর্নর লর্ড আরউইনের কাছে, ঠিক আছে, আরউইনের কাছে ডিমান্ড করেছিল। আরউইন বলছে আপনার কথা আমি মানতে পারবেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি না মানেন তাহলে আমি আইন অমান্য করে দেবো, সিভিল ডিসঅবিডিয়েন্ট করে দেবো, মুভমেন্ট চালু করে দেবো। তাহলে করে দেন, আমরাও দেখে নেওয়ার কারণে কী হয়েছে? কিন্তু বিশালভাবে প্রোটেস্ট হয়ে গেলো, পুরো দেশে গ্রেপ্তার হয়ে গেল। কিন্তু এই সময় একটা জিনিস চালু হচ্ছিল, সেটা হচ্ছে ডিসেম্বরের দিকে তোমার 1930 সালে যদি তুমি দেখো তাহলে 3টে আমরা গোল টেবিল বৈঠক পাবো। গোল টেবিল বৈঠক, যেখানে 3টি হয়েছিল, 1, 2, 3। কী হয়েছিল গোল টেবিলে? গোল টেবিল হচ্ছে সেটাই, কারণ হচ্ছে তার এর আগে একটা সাইমন কমিশন এসেছিল 1928 সালে ভারতে এসেছিলো। 27 সালে গঠন করা হয়, এটা মনে রাখবা। 1927 সালে গঠন করা হয়, আর ভারতে এসেছিলো 28 সালে 1900। তো 1928 সালে এসেছিলো। 28 সালে আসার পর কিন্তু সেখানে বিশালভাবে প্রোটেস্ট হয়েছিল। প্রোটেস্ট হওয়ার পর ব্রিটিশরা বলেছিল আপনাদের দেশে এত মানে বৈচিত্র্যতা, অনেক ধর্ম, অনেক বর্ণ, আপনারা একটা টেবিলে বসে এতগুলো করতে পারবেন না, মানে আইন বানাতে পারবেন না। সাইমন কমিশন যেটা করছে সেটা আপনাদের জন্য আইন বানানোর জন্যই করছে। তো বলছে না, কেন পারবো না? তো বলছে আমরা পারবো। সেজন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো কে? মতিলাল নেহেরুজি। তো মতিলাল নেহেরুকে জওহরলাল নেহেরুর বাবা। তো মতিলাল নেহেরু করলো সেখানে। কিন্তু এর কারণে আবার কি হলো, যে ওই মতিলাল নেহেরুর কথা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। কেন? কারণ মুসলিম লীগ কিছু দিল্লি প্রপোজাল দিয়েছিল, যেটা এখানে কিন্তু অ্যাড করা হয়নি নেহেরু রিপোর্টে। তো অ্যাড করা হয়নি, সেই জন্য মুসলিম লীগ একটু বললো যে আমি সাপোর্ট করি না এটাতে। এই কারণে মুসলিম লীগ নিজে জিন্না 14টি পয়েন্ট দিল, যে না, যেটা মুসলিমদের ফেভারে কথা বলবে সেখানে মুসলিমদের জন্য 14টা দিল। সেই জন্য এটাকে বলা হয় 14 দফা আইন। কিন্তু দুটোই ক্যান্সেল হয়ে গেল, কারণ মানে ব্রিটিশরা একটা শর্ত দিয়েছিল যে আপনারা একটা টেবিলে আসবেন আর একটাই আমাদেরকে সংবিধান প্রোভাইড করবেন। যেটা সংবিধান বানানোর জন্য সাইমন কমিশন পাঠিয়েছিলাম, সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করেননি। তো আপনারা একটাই মাত্র মানে সংবিধান দেবেন, দিতে পারলো না, কারণ নেহেরু রিপোর্ট একটা বেরোলো, জিন্নার 14 দফা আইন এলো, বললো সব ক্যান্সেল। তাহলে কী করবা? তোমাদের গোল টেবিলে আসতে হবে। গোল টেবিলে রাউন্ড টেবিল কনফারেন্স। তো রাউন্ড টেবিল কনফারেন্সের প্রথম যেটাই হয়েছিল সেটা হয়েছিল 1930 সালে সবাই কিন্তু গেছিলো সেখানে, কিন্তু কংগ্রেস যায়নি। কংগ্রেস কেন যায়নি? কংগ্রেস সেই সময় যেটা একটা মুভমেন্ট চালাচ্ছিল, সেটার নাম হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট, মানে হচ্ছে আইন অমান্য আন্দোলন। তো আইন অমান্য আন্দোলনকে যাওয়া সম্ভব নয়। সেই সময় ম্যাকডোনাল্ড ছিলেন, লর্ড
ম্যাকডোনাল্ড, লর্ড ম্যাকডোনাল্ড যিনি ছিলেন তিনি ছিলেন ব্রিটিশদের প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার আরউইনকে বলছে, ও আরউইন, কী স্যার বলেন, হচ্ছে গান্ধীজি না এলে এই রাউন্ড টেবিল কনফারেন্সের কোনো মানেই হয় না, তো গান্ধীজিকে পাঠানোর ব্যবস্থা করো। তো গান্ধীজিকে পাঠানোর ব্যবস্থা করবো কীভাবে, গান্ধীজি তো এদিকে আইন অমান্য করছে, বলছে আমি কিছু জানি না, তুমি করো। এই জন্য এই লর্ড ম্যাকডোনাল্ড এর কথা শুনে আরউইন গান্ধীজির সঙ্গে কথা বলেন, গান্ধীজির সঙ্গে কথা বলে একটা চুক্তি করেন। প্রথম কাটা তো পোষায়নি, চুক্তি করেন। কী চুক্তি করেন? 1931 সালে, যেটার নাম গান্ধী আর আরউইন চুক্তি নামে পরিচিত। গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত, যেখানে বলা হয় যে রাজনৈতিক যারা বন্দী আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি করা হবে, আর লবণ আইনের শিথিলতা কিন্তু নিয়ে আসা হবে। শিথিলতা মানে হ্রাস করা হবে। এবার যদি বলা হয় যে এখানে একটা প্রশ্ন ওঠে, এখানে গান্ধী আরউইন চুক্তিতে গান্ধীজির ওপর সবসময় প্রশ্ন ওঠে যে আপনি চাইলে তো বাঁচাতে পারতেন ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, ঠিক আছে। তো গান্ধীজির একটা পুরো স্ট্যান্ড ছিল যে ইনারা তো দেশের জন্য কাজ করছেন, আপনিও করছেন, ইনারাও করছেন, তো আপনি এদেরকে বাঁচাতে পারতেন, যেহেতু আপনার কাছেই তো এসেছিল ব্রিটিশ সরকার যে আপনি যান, সেই জন্য আমরা আপনার শর্ত মানতে রাজি, তো আপনি কেন রাজি হলেন না ওনাদেরকে ছাড়ার জন্য? তো বলল যে আমি ওনাদের, যে গান্ধীজি বললেন যে ওনারা যে করছে সেটা আমি দেশের জন্য, সেটা কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি কখনো হিংসার পথ আমি অবলম্বন করি না, আর হিংসা আমি কখনো সাপোর্টও করি না। এই হিংসার কারণে, যেহেতু ওনারা ছিল হিংসাত্মক ভাবনা চিন্তা, রেভলিউশনারি, বিপ্লববাদী, ক্রান্তিবাদী, সেহেতু এটা ক্যান্সেল। সেজন্য আমি ওনাদের ব্যাপারে সুপারিশ করিনি, শুধুমাত্র আমি রাজনৈতিক যারা বন্দী ছিল তার আগে ছাড়ার কথা বলেছি, হিংসার মাধ্যমে যারা ঢুকেছে তাদেরকে নয়। এই কারণে সব কিছু আরউইন চুক্তির মাধ্যমে হলো। হওয়ার পরে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক ছিল কংগ্রেসের, সেখানে গোল টেবিল বৈঠকে কংগ্রেস কিন্তু অংশগ্রহণ করে। সেখানে প্রশ্ন আছে যে একমাত্র কোন গোল টেবিল বৈঠক যেখানে কংগ্রেস করেছিল, সেটা হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠক, যেখানে কংগ্রেসের প্রেজেন্স ছিল। কে গেছিল? অবশ্যই মনে রাখবা মহাত্মা গান্ধীজি, আর এখানে গেছিল সরোজিনী নাইডু আর আদার্স, ইনার দুজনের নাম অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। গোল টেবিল তিনটে হয়েছিল, 1930, 1931 আর 1932। এটা ছিল তখন কারাবন্দী হয়ে গেছিলো, যে জেল করে দিল। জেল কেন করলো? যখন আইন অমান্য আন্দোলন হলো, জেল হয়ে গেলো, তারপরে চুক্তি হলো, চুক্তি হওয়ার পর ছেড়ে দিল। তো এবার লন্ডনে উপস্থিত হলো, লন্ডনে দ্বিতীয় গোল টেবিল উপস্থিত হলো। দ্বিতীয় গোল টেবিলে যে ব্রিটিশদের সঙ্গে গান্ধীজির মত বিরোধ হয়ে গেল, ঠিক আছে। কেন হলো? কারণ হচ্ছে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে একটা কথা বলছিল, কি কথা, যে কথাটা হচ্ছে আমরা এখানে মানব না যে কমিউনাল অ্যাওয়ার্ড। গান্ধীজি বলছে যে আপনি কমিউনাল অ্যাওয়ার্ড যেটা বলছেন, ঠিক আছে, সেটা আপনি আমাদের হিন্দুদের মধ্যে আরও ডিভাইড নিয়ে আসতে চাইছেন। হিন্দুদের মধ্যে নিচু উপর, উচ্চ জাত, নিচু জাত, সব কিছু আমরা হিন্দুদের মধ্যেই পড়ছে ওটা। আপনারা মুসলিমকে এই রিজার্ভেশন দিয়েছেন, সেপারেট ইলেক্টোরেট দিয়েছেন, ওকে, কোনো সমস্যা নেই। আপনি আদার্সকে দিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু হিন্দুদের মধ্যে আপনি আবার মানে বিভেদ তৈরি করতে চাইছেন, সেটা আমি হতে দেবো না, আমি আপনার মানি না। ইনি আবার চলে গেলেন, কোথায় চলে গেলেন? ভারতে চলে এলেন, লন্ডন থেকে ভারতে এলেন। ভারতে এসে কিন্তু আবার উনি সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট চালু করেছিলেন, যেটা 1934 সালে কিন্তু শেষ হয়। সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট শেষ হয় কখন? 1934 সালে, ঠিক আছে। কিন্তু ভারতে আসা মাত্রই ওনাকে আবার জেলে রেখে দেওয়া হয়। আর তৃতীয় গোল টেবিল বৈঠকে কিন্তু উনি ছিলেন না। তৃতীয় গোল টেবিল বৈঠকে অনেকেই ছিলেন। জিজ্ঞেস করা হয় 3টি গোল টেবিল বৈঠকে কে ছিলেন। 3টি গোল টেবিল বৈঠকে ছিলেন, দুজন নাম মনে রাখবে বেশি। একটা হচ্ছে আমরা সবাই জানি ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও আম্বেদকরজি। আরেকটা হচ্ছে সৈফুদ্দিন কিচলু, ঠিক আছে। সৈফুদ্দিন কিচলুটা এখন একটু এটা হোল্ডে রাখবে, দেখে জানাচ্ছে, ঠিক আছে। তো এটা দুজন ছিলেন ব্যক্তি এটা। তারপরে কি, এখানে মনে এসছে তেজ বাহাদুর সাপরু, টিবিএস বিআরএ, ঠিক আছে। তাহলে কি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে একমাত্র কংগ্রেস উপস্থিত ছিল? কী ছিল? বৈঠক ব্যর্থ হয় কারণ সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের প্রশ্নে মতভেদ আছে, সেই জন্য। 3 নম্বর কি,
3 নম্বরও কি, ম্যাকডোনাল্ড ঘোষণা করে দিল। কী ঘোষণা করলো? ব্রিটিশ প্রাইম মিনিস্টার সেই সময় ঘোষণা করলো যে না, আমরা কমিউনাল অ্যাওয়ার্ড দেবো। মানে ওনাদের একটাই প্ল্যান ছিল, ডিভাইড অ্যান্ড রুল। মানে হিন্দুর মধ্যেও যে একটা বিভেদ তৈরি করার ব্যাপারটা সেটা এসেছিলো, যে SC ST যারা আছেন তারাকে একটা রিজার্ভ সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে। তো ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করেছিল। সেই জন্য যে গান্ধীজিকে এসে, তো গান্ধীজি যখন লন্ডন থেকে ফিরেন তখন তো কী করেন, জেলে রেখে দেওয়া হয়। জেলে রাখার পরে আবার জেলেই থাকেন। কোন জেলে থাকেন? পুনা জেলে থাকেন। পুনাতে একটা জেল ছিল, পুনা জেলে, ঠিক আছে। তো পুনা জেলেতে থাকেন। এবার কমিউনাল অ্যাওয়ার্ড মানে নেওয়ার কথা BR আম্বেদকর কিন্তু বলেন, যেহেতু উনি বলেন যে আমাদের ছোটো নিচু জাত যারা আছে তারাকে ফেভার করছে ব্রিটিশ, তো আমরা কেন সাপোর্ট করবো না। তো এবার এদের বিরুদ্ধে মানে ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে কিন্তু উনি অনশনে বসেন। সে যদি তুমি অ্যাকসেপ্ট করেছো তাহলে আমার মৃত্যুর দায় তোমার। এই কারণে দলিত যে অধিকার ছিল সেটার বিরুদ্ধে কিন্তু উনি মানে অনশনে বসছেন। তো অনশনতে এবার কীভাবে হবে? সেজন্য এই কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করার পর ব্রিটিশের এর বিরুদ্ধে BR আম্বেদকরের বিরুদ্ধে মানে যে ভাবনা চিন্তা যেটা দিয়েছে কমিউনাল অ্যাওয়ার্ড, সেটার বিরুদ্ধে উনি অনশনে বসেন। তো এবার অনশনে কিছু যদি হয়ে যায়, না খেয়ে ব্যক্তি যদি মারা যায়, তাহলে বুঝতে পারো কী অবস্থা হতে চলেছে। মানে সব মানুষদের বিশালভাবে টার্গেট করে দেখা হবে তখন। কারণ গান্ধীজি যেটা বলছে, গান্ধীজি একটা ব্রিটিশরা কথা বলেছিল, জীবিত গান্ধী যতটা না ক্ষতি করতে পারবে আমাদের, মৃত্যু গান্ধী কিন্তু তার চেয়ে 10 গুণ বেশি ক্ষতি করতে পারে। কারণ মারা যাওয়ার পর মানুষকে কন্ট্রোল করার মতো কারণ মানুষের লিডার নেই, ঠিক আছে। এই জন্য এই কমিউনাল অ্যাওয়ার্ড কিন্তু ঘোষণা করলো ঠিকই, কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা করলো ঠিকই, কিন্তু গান্ধীজি এর মধ্যে আমৃত্যু অনশন করলো, যেটা ডক্টরের সঙ্গে। এবার ডক্টর BR আম্বেদকর বলছে যদি গান্ধীজি মারা যান এইসব বিরুদ্ধে, আমি তো অ্যাকসেপ্ট যদি করে নিই, তাহলে যদি মারা যান তাহলে তো আমার ওপরে দায় আসবে। তো আম্বেদকর চলে গেলেন কোথায়? পুনাতে গেলেন। কোথায় গেলেন? পুনা জেলে গিয়ে উনি বলছেন যে ঠিক আছে, তাহলে আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু ওনারা যা দিচ্ছেন তার তো একটা কারণ আছে, যে আমাদের নিচু জাত আপনি তো বুঝতে পারছেন অবহেলিত হচ্ছে। তো অবহেলিত হওয়ার কারণে আপনি তো সেটার জন্য ফেভার করতে পারেন। বলছে আমি কখন বললাম ফেভার করব না, আমি অবশ্যই ফেভার করবো। সেজন্য পৃথক নির্বাচন পরিবর্তে সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন, ঠিক আছে। যেখানে বলা হয়েছিল যে 73টা সিট তোমার সেপারেট ইলেক্টোরেট দেওয়া হবে, সেখান থেকে বাড়িয়ে বলছে গান্ধীজি বলছে তোমাদের 146টা সিট ডবল, ঠিক আছে। 146টা সিট তোমাদের জন্য রিজার্ভ থাকবে। রিজার্ভ আর সেপারেট ইলেক্টোরের মধ্যে পার্থক্য কী? যদি সেপারেট ইলেক্টোর থাকে, একটা জায়গায় যদি বলা হয় এই জায়গাটা আমি সেপারেট ইলেক্টোরেট আমি দিলাম, আর এই জায়গাটা আমি রিজার্ভ দিলাম, রিজার্ভ সিট ফর, এটা আমি বললাম যে SC কমিউনিটি, আর আমি সেপারেট ইলেক্টোরেট ফর SC কমিউনিটি। যদি সেপারেট ইলেক্টোরেট থাকে তাহলে আমি শুধুমাত্র এটা বলতে পারি এখানে যতগুলো মানুষ আছে, ধরলাম 1000, 2000, 3000, এই 2-3 হাজার জনগণের মধ্যে শুধুমাত্র, ভালো করে শোনো, শুধুমাত্র যদি SC যদি বলা হয় হিন্দুর মধ্যে SC যারা আছে, SC কমিউনিটি আছে 200টা, ST আছে হয়তো 100টা, বাকি আছে 700টা, ঠিক আছে। তো এই যে 200টা আর এখানে 100টা ST যদি সেপারেট ইলেক্টেড ফর SC করে দেওয়া হয়, তাহলে এখানে কেউ ভোট দিতে পারবে না, শুধু SC ছাড়া। শুধুমাত্র SC এখানে ভোটে দাঁড়াতে পাবে, আর ভোট দেওয়ার ক্ষমতাও শুধুমাত্র ওই SCদেরই থাকবে। তাহলে বাকি যে 800 জন, সে তো ভোট দিতেও পেলো না, আর ভোটে অংশগ্রহণ করতে পেলো না। তাহলে আমি যদি এখানে সিম্পলভাবে ভাবো, যদি SC কমিউনিটি আমি হই, SC কমিউনিটির MP হই, তাহলে আমি শুধুমাত্র কিন্তু SC কমিউনিটির লোককেই শুধুমাত্র দেখবো, ফেভার করব। কারণ ইনাদের ভোটে কিন্তু আমার কোনো ইফেক্ট পড়ছে না, ইনাদের ভোটে কিন্তু আমার কোনো ইফেক্ট পড়ছে না, সেহেতু আমি এদেরকে দেখবো না। ব্যাপারটা এখানেই। সেপারেট ইলেক্টোরেট সেজন্য একটা দিক থেকে ভালো যেমন হচ্ছে যে ইনাদের একটা প্রোটেক্ট করা হচ্ছে, আমরা যে বসতে পাবো ঠিকই, কিন্তু সেই হিসাবে রিজার্ভেশন খুবই সুন্দর। কেন খুব সুন্দর? এখানে আমি যদি বলি এখানে রিজার্ভেশনে শুধুমাত্র SC সিট, তাহলে 200 জনের মধ্যে নিশ্চয়ই কেউ ভোটে দাঁড়াবে। ভোটে দাঁড়ানোর পরে এই 200 জন নয়, বাকি যদি 1000 জন আছে সবাই এনাকে ভোট দিতে হবে। তাহলে সবাই ভোট দেবেন, তার মানে চেঞ্জ কিছু আসবে। তাহলে রিজার্ভেশন তুলনামূলক ভালো। তাহলে আমি যেহেতু সবার ভোট প্রয়োজন, আমি তাহলে সবার জন্য কাজ করব, ঠিক আছে, শুধুমাত্র SC কমিউনিটির জন্য না। তো এটা হচ্ছিল মেন কথা। তো পৃথক সংরক্ষণ আসনের ব্যবস্থা কোন করেন। এরপর থেকে তিনি চালু করেন হরিজন আন্দোলন। হরিজন মানে হরির যে জন, ঠিক আছে, হরিজন তিনি তাদেরকে বলেন যারা
মানে যারা অস্পৃশ্য আছে তাদেরকে বলা হয় হরিজন। তো হরিজন অনেক সময় বলে, এই সময় একটা হরিজন পত্রিকাও কিন্তু মানে করেছিলেন, হরিজন পত্রিকাও তিনি কিন্তু নিয়ে এসেছিলেন, ঠিক আছে। হরিজনের কী বলেছিলেন, হরিজন যে মন্দিরে প্রবেশ করা হয় সেই বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, ঠিক আছে। 1934 সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে নেন, কারণ এই যে 1934 ছিলেন, 1934 সালে কী হয়েছিল ঘটনা, 1934 সালে উনি সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট উঠিয়ে নেন, ঠিক আছে। কারণ আইন অমান্য আন্দোলনের মধ্যে সেই জোরটা ছিল না যে জোরে সবাই কাজ করবে। এই সময় যে মুসলিম কমিউনিটি এরা কিন্তু বিশালভাবে অ্যাক্টিভ ছিল, যেখানে বিশালভাবে কিন্তু সমাজে গিয়ে কাজ করেছে বিশেষ সময়, ঠিক আছে, অ্যাক্টিভ পলিটিক্সে ছিল। এই সময় সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু ইনারাও কিন্তু কাজ করে থাকেন। তারপরে যদি বলা হয় যে 1942 অবধি সেরকমভাবে কিন্তু গান্ধীজির আমরা সেরকমভাবে কিন্তু প্রভাব ভারতের ইতিহাসে পাইনি, ঠিক আছে। তো উনি এখানে একটা কী বলেছিলেন যে তখন কিন্তু 1939 সালে একটা মতবিরোধ দেখা যায় গান্ধীজির সঙ্গে নেতাজির, গান্ধীজি ভার্সেস নেতাজি। কারণ কি 1938 সালে ফরওয়ার্ড ব্লক মানে একটা সেনা, একটা পার্টি, যেখান থেকে গান্ধীজি মানে সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন। আর এখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন, ঠিক আছে। তো আজাদ হিন্দ ফৌজ এইসব গঠন করেছিলেন। তারপরে কি কারণ হচ্ছে ইনি বলেছিলেন, নেতাজি বলছিলেন যে আমরা শুধুমাত্র অহিংসার বলে ভারত স্বাধীন করতে পারবো না। তো এখন বর্তমানে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আমরা চেষ্টা করব যে এনাদেরকে এখন অসুবিধার সময়তেই আমরা এদেরকে মানে হেল্পলেস করে শেষ করে দেবো, যেন ভারত থেকে বিতাড়িত করব। সেই মুহূর্তে গান্ধীজি বলেছিলেন আমাদের দুশ্মন যখন অসুবিধায় আছে আমরা কিন্তু অ্যাটাক করব না। তাহলে নেতাজি বললে এটা কীভাবে সম্ভব, যে এখন প্রবলেম আছে তো এখনই তো করা উচিত। কিন্তু নেতাজির গুরু কিন্তু কে ছিলেন, নেতাজি যতই মানে মতবিরোধ হোক না কেন কিন্তু গান্ধীজিকে খুব ভালোবাসতেন, ঠিক আছে। তো ইনি কী করেছিলেন, যে পার্টি গঠন করলেন। এই সময় যে হিংসাত্মক মেন্টালিটি, যে একটা কমিউনিস্ট মেন্টালিটি, মানে একটা তোমার কী বলো তো মেরে কেটে সব কিছু যেটা নেওয়ার ব্যবস্থা, যেটা তোমার এসেছিলো মাও জেডং থেকে, ঠিক আছে, ওই জিনিসগুলো পছন্দ করতেন না, হিংসা পছন্দ করতেন না গান্ধীজি। কিন্তু একটা কোনো কিছুর জন্য সব কিছুই দরকার, কোনো সময় স্বাধীনতা, কোনো চুপচাপ, কখনো সাম দাম দণ্ড ভেদ, কোনো সময় বুঝানো, তারপরে একটু হালকা জোর দেওয়া, পুরোপুরি জোর দেওয়া, এগুলো একটা প্রসেস আছে। নেতাজি জায়গায় ঠিক ছিলেন, গান্ধীজি জায়গায় ঠিক ছিলেন, ঠিক আছে। তো এবার কী হয়েছে, 1939 সালে একটা কংগ্রেসের হয়, সভা হয়, যেটার নাম হচ্ছে ত্রিপুরি সেশন, ঠিক আছে, ত্রিপুরি সেশন, যেটা এর আগের সেশনটা যেটা ছিল 1938 সালে কিন্তু হরিপুরা সেশনে অলরেডি কিন্তু নেতাজি একবার সভাপতিত্ব করে ফেলেছেন। সেজন্য নেতাজিকে সবাই আগে থেকে পছন্দ করছিলেন, কিন্তু ইনি অ্যাক্টিভভাবে কাজ করছিলেন। 1939 সালেও সেম গান্ধীজি মানে ত্রিপুরায় এসে দাঁড়িয়েছিলেন যে আমি সভাপতিত্ব প্রেসিডেন্ট নিব, কিন্তু গান্ধীজি যেহেতু সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অমত ছিলেন, সেজন্য নেতাজির বিরুদ্ধে দাঁড় করেছিলেন পট্টভি সীতারামাইয়া। তো পট্টভি সীতারামাইয়া গান্ধীজিকে বলেছিলেন যদি পট্টভি সীতারামাইয়া হারে, গান্ধীজি বলেছিলেন যে পট্টভি সীতারামাইয়া যদি হারে তাহলে ওটা হবে আমার হার, পট্টভি সীতারামাইয়া যদি হারে তাহলে ওটা হবে আমার হার। যদি পট্টভি সীতারামাইয়া হারে তাহলে ওটা হবে আমার হার। তো এই জন্য কোথায় গেল, তবুও কিন্তু হেরে গেছিলেন। তাহলে চিন্তা করো নেতাজির মানে রুতবা সেই সময় কতটা ছিল, যে নিজে বলেছেন যে গান্ধীজি যে যদি পট্টভি সীতারামাইয়া হয় তাহলে সেটা হবে আমার হার, তবুও মানুষ পট্টভি সীতারামাইয়াকে ভোট দেয়নি, নেতাজিকে প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোট দিয়েছিলেন। কিন্তু নেতাজি যেহেতু গান্ধীজিকে মানে পূজা করতেন, সেহেতু নেতাজি নিজে থেকেই উইথড্র করে নেন যে আমি প্রেসিডেন্সি করছি না। গান্ধীজি যখন চান না আমি প্রেসিডেন্সি করছি না, কারণ ইনি যখন হেরে গেছিলেন তখন গান্ধীজি বলছিল আমি কংগ্রেসে বেরিয়ে যাবো, বলছে না আপনি আপনার কংগ্রেসে বেশি প্রয়োজন আমার থেকে। তো উনি সেজন্য নেতাজি বেরিয়ে গেছিলেন। নেতাজি বেরোনোর পরে সেই ত্রিপুরা সেশনটা যে কন্ট্রোল করেছিল, প্রেসিডেন্সি করেছিল রাজেন্দ্র প্রসাদ, যেটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে কী হলো, এই সময় একটা অফার দিতে লাগলো কে, ব্রিটিশরা 1939 সালে মানে একটা ঘোষণা করলো, ঠিক আছে। ঘোষণা করলো কি, যে সেই সময় আমাদের মানে ছিলেন লিন লিথগো, ঠিক আছে।
লীলনিতগো ছিল সেই সময় আমাদের ভাইসরয়। তো লীলনিতগো একটা ঘোষণা করলেন কি যে ভারত হচ্ছে ইন্ডিয়াও কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত, ইন্ডিয়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত। এই ঘোষণা শুনে কংগ্রেসের যারা মেম্বার ছিলেন তারা যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে বেরিয়ে যান, সেটা মুসলিম লীগ মুসলিম লীগ এটা নিয়ে বিশাল হাসাহাসি করেছিল, ঠিক আছে। তো এরপরে কী হয়েছিল, এরা অফার দিচ্ছিল যে না আমরা তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হব না। তো এরা অফার দিচ্ছিল, অনেক অফারগুলো শুনো তাহলে ভালো লাগবে। 1940 4টা অফার দিয়েছিল, 4টা অফারের মধ্যে 2 নম্বর অফারটা ইম্পর্টেন্ট। প্রথম কার্ডটা দিয়েছিল আগস্ট অফার, 1940 সালে আগস্ট অফার, 1942 সালে ক্রিপস মিশন। 1940 সালে আগস্ট অফার, 1942 সালে ক্রিপস মিশন। তো 40 আর 42-এর মধ্যে কী ডিফারেন্স ছিল? আগস্ট অফারে বলা হলো যে আপনারা আমাদেরকে সহায়তা করুন, আমরা আপনাকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো। তো এবার ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কি? ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে স্বায়ত্তশাসন মানে সব কিছুই তোমায় কন্ট্রোল করবা, কিন্তু শেষমেশ যে আমাদের ডিসিশন হবে সেটা কিন্তু ব্রিটিশ সরকারের হবে। এরকম স্বায়ত্তশাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাসওয়ালা যদি আমরা বলি দেশ, সেরকম আমরা এখনও বর্তমানে এক্সিস্ট করে, সেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, কানাডা, এইসবগুলো, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু আমরা চেয়েছিলাম কখন, যখন মতিলাল নেহেরু রিপোর্ট পেশ করে 1928 সালে, তখন কিন্তু এটাই চেয়েছিলাম, ডোমিনিয়ন স্ট্যাটাস। সেই জন্য বললো ঠিক আছে তাহলে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো। বলছি কবে দেবা? সেটা তো জানা নেই। সেই জন্য এটা কোনো সময় টাইম বলা নেই। 1942 সালে বলেছে ক্রিপস মিশন পাঠিয়েছে যে ভারতের তো সাপোর্ট দরকার, সেহেতু সাপোর্ট না দিলে তো হবে না। সেই জন্য ক্রিপস মিশন আবার পাঠানো যে গান্ধীজিকে বলা হলো যে স্যার দেখেন আপনারা যোগ দিন, আপনাকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, আর যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, তখন আপনাকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবো। এবার এটা একটা চেকের মতো মনে হচ্ছে না, যে একটা চেক দিয়ে দিলাম তোমাদেরকে এখনই, এই চেকটা পরে ভাঙিয়ে নেবা। কখন ভাঙাবা? যখন তোমার এখানে টাকা ঢুকবে মানে যখন আমি পাস করবো তখন। সেজন্য গান্ধীজি বললেন যে তুমি তো একটা চেক দিচ্ছ ঠিকই, কিন্তু এটা তো পোস্ট ডেটেড মানে কি? পোস্ট মানে পরের ডেটেড, ঠিক আছে। মানে এমন ডেট যেখানে তুমি টাকা ঢুকলে তুমি টাকা পাবা, টাকা তো নাও ঢুকতে পারে, ঠিক কিনা। সেজন্য গান্ধীজি ক্রিপস মিশনকে কী বলেছিলেন? পোস্ট ডেটেড চেক। দ্বিতীয় বন্ধু চলছে, ক্রিপস মিশন ভারতে এসেছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে, কিন্তু গান্ধীজি পছন্দ করেনি। জাপানের ভারতমুখী অগ্রযাত্রা কিন্তু হয়েছিল, ঠিক আছে। কারণ এখানে অনেক কিছু হয়েছিল, যে গান্ধীজি রেগে যাওয়ার পরে যে 8ই তারিখ আজাদ ময়দান, মুম্বাইয়ের গৌলিয়া ট্যাঙ্ক ময়দানে কংগ্রেসের ঐতিহাসিক বৈঠক হয়, যেখানে গান্ধীজির একটা ভাষা কী হিসাবে বলেছিলেন সেটা কেউ এখনও বুঝতে পারেনি, ধরে রাখতে পারেনি, যে ডু অর ডাই মানে কাকে বলেছিলেন? গান্ধীজি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই, এটা ব্রিটিশদের জন্য বলেছিলেন না ইন্ডিয়ানদের জন্য বলেছিলেন? কিন্তু যদি আপনি মানে ইন্ডিয়ানদের জন্য বলে থাকে, কিন্তু সত্যি কথা বলতে গেলে যখন ইন্ডিয়ানের ডু অর ডাই ভেবেছে, তখন বলছে না করতে হবে না, তো মরতে হবে। তাহলে কী হবে? আমরা যুদ্ধ করব, এই হবে। কিন্তু যখনই ইনি যুদ্ধের কথা চলে আসে, তখন কিন্তু উনি খুবই খারাপভাবে মানে মন খারাপ হয় ওনার। এমনকি উনি অনশনেও বসেন, 7 দিনে ফাস্ট থাকেন, তো উনি কখনোই কিন্তু চাননি যে যুদ্ধ হোক। উনি এটা ব্রিটিশদেরকে বলতে চেয়েছিলেন, অনেকে বলে এটা যে উনি ব্রিটিশদেরকে বলতে চেয়েছিলেন যে আপনারা হয়তো এখান থেকে মানে ভারত ছেড়ে চলে যান, নয়তো আমাদের ভারতীয়দেরকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে, এটা ওনাদেরকে হয়তো বলতে চেয়েছিলেন, ঠিক আছে। অবিলম্বে ভারত ছাড়ার দাবি কিন্তু ব্রিটিশদের অবিলম্বেই তো বলে আছে, ভারত ছাড়ার দাবি কিন্তু করেছিলেন। প্রতিক্রিয়া কী এসেছিল? 9ই আগস্ট যেটা ছিল সেটা হচ্ছে গান্ধীজি সহ সকল নেতা গ্রেপ্তার করা হলো, বড় বড় নেতা সব গ্রেপ্তার করা হলো। কিন্তু এই গ্রেপ্তার করার পরে কিন্তু মানে সেই আন্দোলন কিন্তু থেমে থাকেনি। কারণ কি, এর প্ল্যানই ছিল যে প্রথম লাইনের নেতাগুলো যখন অ্যারেস্ট হয়ে যাবে, তখন সেকেন্ড লাইনের, দ্বিতীয় লাইনের, তৃতীয় লাইনের এই নেতাগুলো সেই যুদ্ধটা চালিয়ে যাবে, ঠিক আছে। সেটাই হয়েছিল। এখানে কী হয়েছিল, গান্ধীর পুনার আগা খান মানে গান্ধীজিকে তো করতে পারেন না, জেলে টেলে বন্দি করতে পারেন না, এখন গান্ধীজির একটা রুতবা আলাদা আছে। তো গান্ধীজিকে আগা খান প্লাসে কী করেছিল, প্রাসাদে কী করেছিল, যে বলেছিল যে ঠিক আছে আপনি করতে পারেন, কিন্তু সাবধানে থাকবেন, আপনাকে এখানেই রাখা হবে বন্দি হিসাবে, নজরবন্দি হিসেবে রাখা হবে আপনাকে, কিন্তু আপনি বেরোবেন না, ঠিক আছে। আপনাকে জেলে টেলে রাখবো না, আপনি আমার মনে হতে থাকুন, ঠিক আছে। এই কারাবাসে মহাদেব দেশাই ও কস্তুরবা গান্ধী মারা যান। এই কারাবাসে ও সবাইকে যেহেতু করে, তখন কারাবাসে কিন্তু মহাদেব দেশাই ছিলেন, যিনি সচিব ছিলেন, ঠিক আছে। আর কস্তুরবা গান্ধী যিনি ওনার ওয়াইফ ছিলেন, ওনার ওয়াইফের নাম হচ্ছে কস্তুরবা গান্ধী।
তো ওই ঠিক আছে, তো মারা যান উনি, ঠিক আছে। এবার সারা দেশে ব্যাপক দমন পীড়ন শুরু হয়, যে 1,00,000-এর চেয়ে বেশি জন ব্যক্তি গ্রেপ্তার হয় এই মে মাসে অসুস্থতার কারণে। যে যে আগা খান প্লাস ছিল, আগা খান প্লাস থেকে তাকে মুক্তি দেওয়া হয়, বাড়ির জন্য পাঠানো হয়, যে যান আপনি বাড়ি যান, হ্যাঁ, অসুস্থতার কারণে মুক্তি দেওয়া হয়। এই যে মৃত্যু হলো 22শে ফেব্রুয়ারি 1944 খানে, সেই এই কারাবাসের মৃত্যুর পরে গান্ধীজি গভীরভাবে শোকাহত হন। 62 বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়, ঠিক আছে, 62 বছরের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়, তিনি ভেঙে পড়েন। এবার দেশভাগ ও স্বাধীনতার পূর্ব মুহূর্ত কী কী হয়েছিল, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এখানে একটা সিমলা কনফারেন্স হয়েছিল, যেটা ব্যর্থ হয়। 1946 সালে ক্যাবিনেট মিশন আছে, যেটা আংশিক সফল হয়। আংশিক সফল মানে এখানে সফল কেন ধরা হচ্ছে, এটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল, আর ক্যাবিনেট মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানানো হয়েছিল। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি তো ওর কাজ করে যাচ্ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও ওনার কাজ করে যাচ্ছিল। কিন্তু প্রথমে মুসলিম লীগ এটাকে সাপোর্ট করেছিল। মুসলিম লীগ কিন্তু কোনো কিছু সাপোর্ট করেনি, সিমলা কনভেনশনকে সাপোর্ট করেনি, কাউকে সাপোর্ট করেনি। তো এখানে সাপোর্ট করেছিল, মানে বুঝিয়ে দেখা হয়েছিল যে হ্যাঁ, একটু কাজ একসঙ্গে থাকলে ভালো থাকবে। মুসলিম লীগ সাপোর্ট করার একটা কারণ ছিল, মুসলিম লীগ সাপোর্ট করার কারণ হচ্ছে, যখন লর্ড প্যাথিক লরেন্স, মানে ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার ছিল, ক্যাবিনেট মিশনে 3 জন মেম্বার, একটা হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, A.V. আলেকজান্ডার, আর হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এই 3 জন মেম্বারের মধ্যে সবাই ডেকেছে, যে আইএনসি পার্টি থেকে, মুসলিম লীগ থেকে, সব পার্টিকে ডেকেছে। এবার কী হয়েছে, বলছে এখান থেকে আইএনসি একজন মেম্বারকে পাঠিয়েছে, মুসলিম লীগ পাঠিয়েছে, আদার্স পার্টি পাঠিয়েছে। তো আইএনসি যাকে পাঠিয়েছে সে হচ্ছে আবুল কালাম, হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ, আর মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নাহ। এবার ক্যাবিনেটে লর্ড প্যাথিক লরেন্স বলছে যে না, আপনি তো কীভাবে পেতে পারেন, বলছেন আপনি মুসলিম দেশ নেবেন, কিন্তু আইএনসি তো মুসলিমকেই তো ফেভার করছে, তাহলে আপনি দেশ কীভাবে পাবেন, আপনি দেশ পাবেন না। তো আপনাকে ইন্টারিম গভর্নমেন্টের পার্ট থাকতে হবে, আর আপনাকে কী করতে হবে, আপনাকে সংবিধান সভার মধ্যেও অ্যাড হতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু সংবিধান সভার মধ্যে পার্ট ছিলেন না, ইন্টারিম গভর্নমেন্টেরও পার্ট ছিলেন না। ইনি এই করেছিলেন, কিন্তু মুসলিম লীগের অনেক সদস্য যারা মানে অভ্যন্তরীণ সরকারের মধ্যে পার্ট ছিলেন, ক্যাবিনেট মিশনেরও পার্ট ছিলেন। 1946 সালে কি অনেক কিছু ঘটনা ঘটে, তার মধ্যে হচ্ছে নৈ বিদ্রোহ ঘটে। নৈ বিদ্রোহতে গান্ধী সমর্থন করেননি, যে কেন নৈ বিদ্রোহ হবে। ইন্ডিয়ান যারা ন্যাশনাল নেভি ছিল, মানে ইন্ডিয়ান নেভাল যারা ছিল, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে মানে বাগাবাদ ঘোষণা করে দেয়, যে আমরা এর আন্ডারে কাজ করব না, ঠিক আছে। যার কারণে পুরো ভয়ের একটা ছবি তৈরি হয়েছিল। 46-47 মুসলিম যেখানে বেশি ছিল, সেখানে ডাইরেক্ট অ্যাকশন ডে বিশালভাবে কাজ করেছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে তোমার কলকাতায় তো বিশালভাবে ছিল, নাম তোমরা শুনতে পাবা, ঠিক আছে। মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল, যেখানে তোমার অনেক হিন্দু মুসলিম মারা গেছিলো, ঠিক আছে। তারপরে কি 1947 সালে কী হয়েছে, মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা হয়েছিল, সেটা দেশভাগের সিদ্ধান্ত নেওয়া হলো, যে না, এখানে বিশাল ঝামেলা হচ্ছে, তো দেশ ভাগ করারে শান্তি হবে। তারপর দেশভাগ নিয়ে গান্ধীর অবদান ছিল। গান্ধী তীব্র বিরোধী ছিল, কেন বলছে, আমার দেহের ওপর দিয়ে দেশভাগ হবে। প্রথমে দেশভাগ হওয়ার বিরুদ্ধে ছিলেন উনি, কিন্তু পরে শেষ পর্যন্ত মানতে বাধ্য হন। কেন বাধ্য হন, কারণ এত খুন খারাপ বা এত মানুষের মৃত্যু ওনাকে শোকাহত করেছিল। এই যে 15ই আগস্ট যে দিল্লিতে একটা স্বাধীনতার জন্য দিল্লিতে একটা আনন্দ উৎসব হয়েছিল, সেখানে কিন্তু কোনো ছিলেন না উনি। কেন ছিলেন না, কারণ উনি বলছেন যে এই যে হলো, এখানে তো কমছে না। কি কমছে না, মানে তোমার প্রোটেস্টই কমছে না, মানে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গাতে আছে। তো এবার নোয়াখালীতে বিহারে এত দাঙ্গা বিধ্বস্ত মানুষের হয়েছে, যে তার মানুষের পাশে ছিলেন উনি। নোয়াখালীতে হিন্দুদেরকে বিশাল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বিহারে মুসলিমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখলেন যে গান্ধীজি নোয়াখালী আর বিহার সফরে কিন্তু গিয়েছিলেন। নোয়াখালীতে যে বর্তমানে যেটা বাংলাদেশে আছে, সেটা হিন্দু সংখ্যালঘুদের ওপর ভয়াবহ অত্যাচার হয়। গান্ধীজি 4 মাস দাঙ্গা কবলিত এলাকায় পদব্রজে ঘুরে শান্তি স্থাপনের চেষ্টা করেন, ঠিক আছে। বিহারে মুসলিম বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার জীবনের সাহসী অধ্যায় হিসেবে গণিত। এখানে কলকাতায় যে শান্তি মিশন ঘটেছিল, সেখানে কিন্তু দাঙ্গা থামে শুধুমাত্র ওনার হিন্দু মুসলিম নেতাদের নিয়ে একটা আন্দোলন, মানে একটা মিটিং করেন, যেখানে বলা হয় যে হ্যাঁ, তোমরা একসঙ্গে থাকতে হবে, এই করতে হবে। মাউন্ট ব্যাটেন বলেছিলেন যে একটা সীমান্ত বাহিনী, মানে একটা বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা পারেনি, গান্ধী তা করেছিলেন। কলকাতার এটা অলৌকিক ঘটনা বলে অভিহিত হয়। দিল্লিতে শেষ অনশন হয় জানুয়ারি 1948 সালে।
ঠিক আছে। তিনি দিল্লিতে মুসলিমদের ওপর অত্যাচার ও পাকিস্তানের 55 কোটি না দেওয়ার প্রতিবাদে কিন্তু ঘোষণা করেন। এবার যখন ঘোষণা করার কারণ কি, সেই সময় যখন দেশভাগ হয়, দেশভাগ যখন তো আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে জনসংখ্যার পার্থক্য ছিল 4:1, সেই হিসাবে কিন্তু টাকাটাও ভাগ হয়েছিল, ঠিক আছে। যেখানে যেখানে প্রথমে কিছু টাকা দেওয়ার ব্যাপার ছিল, যে 75 কোটি টাকা দেওয়ার ব্যাপার কথা ছিল, প্রথমে 20 কোটি টাকা পাকিস্তানকে দেওয়া হয়েছে প্রথমে শুরুতে। তো 20 কোটি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আরও 55 কোটি টাকা দেওয়ার কথা ছিল। এবার কি হয়েছে, সেই 20 কোটি টাকা কাজে লাগিয়ে ওরা কাশ্মীরে অ্যাটাক করে, কাশ্মীরে যুদ্ধ করে, বম ফেলে, ফেলে। এই কারণে কিন্তু এই যে সেই সময় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এই 55 কোটি টাকা দিতে নাকচ করে দেয়। কারণ কি, যে এই যে 55 কোটি টাকা দেবো না আমরা, ঠিক আছে, 55 কোটি টাকা দেবো না, কারণ ওনারা যে টাকাটা সেই টাকাটা ইউজ করছে অন্যভাবে। কিন্তু গান্ধীজির অনশনকে কে আর পারবে, কেউ পারবে, কারো সমস্যা না। সেজন্য অনশন শুরু হয় 12 জানুয়ারি, আর 18 জানুয়ারি 1938 সালে সাম্প্রদায়িক নেতাদের শান্তি প্রস্তুতে অনশন ভাঙেন, যে হ্যাঁ আমরা শান্তিতে থাকবো, কোনো সমস্যা হবে না। হত্যাকাণ্ড বিশালভাবেই করে, যে 30 জানুয়ারি 1948 সালে, যেটা আমরা এখনও শহীদ দিবস হিসাবে পালন করি, ঠিক আছে। কারণ 1948 সালে বিকেলবেলায় তিনি একটা মিটিংয়ে, সবাই একটা মিটিংয়ের একটা ছিলেন, স্থান কোথায় ছিল, বিড়লা হাউস, নতুন দিল্লি, বর্তমান গান্ধী স্মৃতি নামে পরিচিত। এই ঘটনা কী হয়েছিল, প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গডসে তিনটি গুলি করেন, ঠিক আছে। ঘাতক কী হয়, নাথুরাম বিনায়ক গডসে হিন্দু মহাসভার সদস্য ছিলেন। শেষ কথা ছিল হে রাম। সমাধি রাজঘাট নিউ দিল্লি। হত্যার কারণ গডসে বলেছিলেন যে মুসলিম তোষণের অভিযোগ, দেশভাগকে স্বীকার করেছিলেন সেই জন্য, আর পাকিস্তানকে 55 কোটি দেওয়ার সমর্থন করার জন্য। মূল দর্শন কী ছিল, সত্যাগ্রহ ছিল, সত্য আর আগ্রহের প্রতি, অহিংসা ছিল, স্বদেশী আর খাদির প্রতি বেশি লক্ষ্য ছিল, যে নিজের দেশের সব কিছু হবে। গ্রাম স্বরাজ ছিল, যেটা আমাদের এখন বর্তমানে পঞ্চায়েত বলি। সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, যেটা আমরা বলি যে হ্যাঁ সাম্প্রদায়িক, সবাই একসঙ্গে সবাই বসবাস করুক। এটি ছিল গান্ধীজির মেন লক্ষ্য। তোমাদের আশা করি এটা অনেকটা হেল্পফুল হবে পরীক্ষার কারণে। আর পত্রিকাগুলো দেখে নাও, একটা হিন্দ স্বরাজ ছিল, আত্মজীবনী ছিল, তারপর হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, আর হচ্ছে নবজীবন। এই কোশ্চেন থেকে অনেকগুলি এসছে, তোমরা দেখতে পারো। হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন, এটাই দেখে নেবে, এখান থেকে এসছে অনেক কোশ্চেন। তো আজকের মতো এতটাই, গান্ধীজি শেষ হলো।